নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি রাত 8টায় দুয়ারে রিপোর্টার। সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি জারি। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা তৈরি হয়। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়। নিরাপত্তা সহ একাধিক দাবিতেই কর্মবিরতি। গতকালের পর আজও জারি রয়েছে কর্মবিরতি। সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। সহকর্মী ইরন রয়েছে একেবারে সরাসরি। ইরন, কর্মবিরতি তো জারি রয়েছে গতকালের পর আজও, তারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতি তোলার ব্যাপারে? কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? হাতে মশাল উঠলো গলা, ঝুঁকে যাবে 14 তলা। হাতে মশাল উঠলো গলা, মেডিকেল কলেজে গত শুক্রবার দিন হাতে মশাল উঠলো গলা, ঝুঁকে যাবে 14 তলা। হাতে মশাল উঠলো গলা, ঝুঁকে যাবে 14 তলা। এক হয়েছে জনতা, বসেছে এক হয়েছে জনতা, ভয় পেয়েছে ক্ষমতা। এক হয়েছে জনতা, ভয় পেয়েছে ক্ষমতা। এক হয়েছে জনতা, সাগর দত্ত হাসপাতাল, সেখানে কর্মবিরতি জারি। গতকালের পরও আজও জারি রয়েছে বেশ কিছু দাবি জুনিয়র চিকিৎসকদের। নিরাপত্তার দাবি তুলেছেন তারা। নিরাপত্তা সহ একাধিক দাবিতে এই কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। শুক্রবার রাতে যে ঘটনা ঘটে, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়, তারই প্রতিবাদে কর্মবিরতি এবং বেশ কিছু দাবিও তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। সিস্টারদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই, সুরক্ষা চাই। জিডিএদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই, সুরক্ষা চাই। নিরাপত্তা কেন নাই আর? সাগর দত্ত মেডিকেল কলেজে শুক্রবার রাতে সেখানে রোগী মৃত্যু ঘিরে যে ধুমধুমার পরিস্থিতি, যার জেরে যে কর্মবিরতি, ফের যে খবর আসছে পাচ্ছি এই মুহূর্তে, ফের আক্রান্ত জুনিয়র চিকিৎসক। আরজিকর, সাগর দত্তর পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজ, ফের আক্রান্ত জুনিয়র ডাক্তার, এমনটা অভিযোগ সামনে আসছে। আরজিকর হাসপাতাল, সাগর দত্তের পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে জুনিয়র চিকিৎসক আক্রান্ত হয়েছেন, এমনটাই অভিযোগ সামনে আসছে। ফোনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? পাকশাখা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা চিত্তরঞ্জন হাসপাতাল হিসেবে পরিচিত, সেই হাসপাতালে আজ ভোর রাতে সেখানেই একজন অভিযোগ যে একজন মদ্যপ রোগী এবং তার পরিবারের হাতে আক্রান্ত হয়েছেন জুনিয়র ডাক্তাররা। হাতে গভীর আঘাত নিয়ে এই রোগী আসে হাসপাতালের জরুরি বিভাগে, সার্জারি এমার্জেন্সিতে তিনি আসেন এবং সেই সময় হাতের ক্ষত গভীর হওয়ায় চিকিৎসকরা, ওখানকার যারা ইন্টার্নরা ছিলেন, তারা বলেন যে তাকে অপারেশন করতে হবে। কিন্তু রোগী এবং রোগীর পরিবারের দাবি সঙ্গে সঙ্গে ক্ষতস্থান বেঁধে দিতে হবে এবং তাকে ছেড়ে দিতে হবে। চিকিৎসকদের বক্তব্য ছিল এটা সম্ভব নয়। এরপরই গন্ডগোল শুরু হয় এবং হুমকি দেওয়ার অভিযোগ আসে এবং এমনকি হুমকি, অশ্রাব্য গালিগালাজ, প্রাণে মারার হুমকিও দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের। 5 জন ইন্টার্ন সেখানে ছিল এবং তাদের অভিযোগ যে ভেতরেই, হাসপাতালের ভেতরেই বেনিয়াপুকুর থানার পুলিশ ফাঁড়ি থাকলেও, আউটপোস্ট থাকলেও, পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা নিষ্ক্রিয় ছিল এবং এরপরই বেনিয়াপুকুর থানায় এফআইআর করা হয়, অভিযোগ করা হয় এই রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে। তবে পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে গোটা বিষয়টা তদন্ত করে তারা ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে থাকো অভিজিৎ। আরজিকর, সাগর দত্তের পর এবার ন্যাশনাল মেডিকেল, রোগী ও তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ, ফের আক্রান্ত জুনিয়র ডাক্তার। মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ জুনিয়র ডাক্তারদের, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমি আবারও কথা বলবো, অভিজিৎ রয়েছে সহকর্মী। অভিজিৎ, যেমনটা বলছিলে, পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে মদ্যপ ব্যক্তি এলেন এবং তার পরিবার এইভাবে হুমকি দিল, আক্রান্ত হতে হলো জুনিয়র ডাক্তারকে, সব মিলিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা কি ব্যবস্থা নিলেন? পুলিশ দুপক্ষের বক্তব্যই শুনছে এবং এই যে মদ্যপ রোগী, যার অভিযোগ যে মদ্যপ রোগী এবং তার পরিবার, তারা সম্ভবত স্থানীয় বাসিন্দাই, এমনটাই জানা যাচ্ছে এবং বেনিয়াপুকুর ছাড়া দ্রুত ঘটনা
পর্যবেক্ষণ করে তারা আশ্বাস দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারা একদিকে যেমন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ গুলো দেখছে, সিসিটিভি ফুটেজ দেখছে, তেমন ভাবেই এই রোগী এবং রোগীর সঙ্গে আজে আত্মীয় পরিজন এদের প্রত্যেককে চিহ্নিত করে গোটা বিষয়টাকেই তারা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। অভিজিৎ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন কেন? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যেহেতু যখন ঘটনাটি ঘটে ভোর রাতে, সেই সময় পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে এবং পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ কর্মীরা এসেছিলেন, কিন্তু তারা কোনো রকম আটকানোর চেষ্টা করেননি বা সেই সময় রোগী বা রোগীর আত্মীয় পরিজনদের থেকে তারা আটকও করেননি। গোটা বিষয়টা তারা চুপচাপ রেখেছেন। এর বেশি এটা এই কারণেই জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে গোটা বিষয়টাই পুলিশ নিষ্ক্রিয় ছিল। অর্থাৎ যখন ঘটনা শুরু হয়েছে অভিজিৎ, যখন গন্ডগোল, হুমকি দেওয়া এইসব ঘটনা চলছিল, তখন পুলিশ সেখানে ছিল না, পরবর্তী সময় পুলিশ সেখানে পৌঁছায়, এটা দেরি করে পৌঁছায়। খুব একটা দেরি হয়েছে এরকমটাও নয়, কারণ একদম সার্জারি এমার্জেন্সি ঠিক উল্টো দিকেই হচ্ছে আউটপোস্ট পুলিশ ফাঁড়ি, বেনিয়াপুকুর থানার পুলিশ ফাঁড়ি, এবং সেই সময় 4 জন পুলিশ কর্মীও ছিলেন ঘটনাস্থলে। ঘটনা ঘটার মিনিট 5 থেকে 10 মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তারা গোটা বিষয়টাতে সেখানে কোন রকম আটকানোর চেষ্টা বা রোগীর আত্মীয় পরিজন যারা এই ঘটনাটা ঘটিয়েছে বলে অভিযোগ, তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে আটক করা, এরকম কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলেই জুনিয়র ডাক্তারদের অভিযোগ। চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকদের বক্তব্য এখানেই, যে চিকিৎসকদের বক্তব্য যে পর এরকম ঘটনা ঘটছে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এরকম ঘটনা ঘটছে, এবং যেহেতু এখানেও মদ্যপ রোগী ছিল এবং রোগীর আত্মীয় পরিজনরা ছিল, তারাও বেশিরভাগই মদ্যপ অবস্থায় ছিলেন, এবং যেখানে হাতে গভীর ক্ষতচিহ্ন, তারা এই ইন্টার্নরা যারা জুনিয়র ডাক্তার তাদের বক্তব্য ছিল, তারা বলেছিলেন যে রোগীকে ভর্তি করে নিচ্ছেন এবং তার অপারেশনের প্রয়োজন রয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, কিন্তু রোগী এবং রোগীর আত্মীয় পরিজন তারা কেউই রাজি হননি। তাদের বক্তব্য ছিল তৎক্ষণাৎ ড্রেসিং করে, হাতে ড্রেসিং করে রোগীকে তারা ছাড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু সেটাতে জুনিয়র ডাক্তাররা রাজি হননি, কারণ এটা নিয়ে পরবর্তীকালে অভিযোগ উঠতে পারে যে চিকিৎসার গাফিলতি। সেই কারণে তারা কোনোভাবেই রাজি হননি। তাদের বক্তব্য ছিল যে সকালবেলা সিনিয়র ডাক্তার এসে দেখে যদি অপারেশনের সিদ্ধান্ত তারা মনে করছিলেন যে অপারেশনের সিদ্ধান্ত সেটা সিনিয়র ডাক্তার পরবর্তীকালে এসে সিদ্ধান্ত নেবেন, ততক্ষণ পর্যন্ত তারা ভর্তি রাখতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। রোগী এবং রোগীর আত্মীয়রা তারা রাজি হননি ভর্তি করতে, এবং তাদের বক্তব্য ছিল যে সঙ্গে সঙ্গে ড্রেসিং করে ছেড়ে দিতে হবে, এবং এই কারণেই তারা এই গন্ডগোল এবং জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদেরকে অশ্রাব্য গালিগালাজ করা হয় এবং তাদেরকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। সেই কারণেই তারা বেনিয়াপুকুর থানায় এই বিষয়ে এফআইআর। গোটা ঘটনায় নিরাপত্তার অভাবেই ভুগছেন চিকিৎসকরা। ধন্যবাদ। আরজিকরে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি আজ সকালে পৌঁছে যান, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিপি। আরজিকর হাসপাতালে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অনুপ রয়েছে সহকর্মী। অনুপ, কোন কোন বিষয় খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার? আছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি কিন্তু একবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে যেমন আসেন, সেখানে নিরাপত্তা বিষয় পুরোপুরিভাবে কিন্তু খতিয়ে দেখেন কি কি নিরাপত্তা বর্তমানে তার ব্যবস্থা রয়েছে। প্রথমে এমার্জেন্সি বিভাগ, পরবর্তী ক্ষেত্রে প্রসূতি বিভাগ, এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তিনি কিন্তু 6 নম্বর যে একেবারে রুম সেখানে কিন্তু প্রবেশ করেন, এবং গোটা বিষয় তিনি কিন্তু আজকে যেমন পর্যালোচনা করেছেন নিরাপত্তার বিষয় নিয়ে, তারই পাশাপাশি এমার্জেন্সি পাশাপাশি প্রসূতি বিভাগে তিনি গিয়েছিলেন, এবং সেখানে বর্তমানে কি নিরাপত্তা রয়েছে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে বর্তমান নিরাপত্তার অবস্থা যে সিআইএসএফ যেমন মোতায়েন করা রয়েছে, তারই পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতার নয়া পুলিশ কমিশনার হওয়ার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করে আজকে ভিজিটে বেরোন, এবং ভিজিটে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে সেখানে কি কি পর্যাপ্ত নিরাপত্তা, কত সংখ্যক পুলিশ সেখানে রয়েছে, এবং প্রসূতি বিভাগে কিন্তু আলাদা করে তিনি খোঁজ নিয়েছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে যে প্লাটিনাম বিল্ডিং, সেই প্লাটিনাম বিল্ডিং এর কাছেও তিনি পৌঁছন। অর্থাৎ মনোজ ভার্মা পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, তিনি কিন্তু আরজিকরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্যই তিনি আজকে একেবারে আরজিকর মেডিকেল হাসপাতালে পৌঁছন। 1.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু হাসপাতালের বর্তমান নিরাপত্তার ব্যবস্থা থেকে শুরু করে কি কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং কি কি খামতি রয়েছে, এই সমস্ত গোটা বিষয় তিনি আজকে একেবারে নিজে তদারকি করেন, এবং সেখানে দায়িত্বে প্রাপ্ত যারা আধিকারিক তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিরাপত্তার বিষয় নিয়ে তিনি ঘুরে দেখেন, পর্যালোচনা করেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। আরজিকর মামলায় কাল সুপ্রিম শুনানি, তার আগেই ফের সাগর দত্তে চিকিৎসকদের মারধর, বিচার চেয়ে মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের।
রাজপথে ত্রিমুখী মশাল মিছিল, সাগর দত্ত থেকে ডানলপ মোড় পর্যন্ত এই মশাল মিছিল। এর পাশাপাশি আর্যকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। 3টি জায়গায় মিছিল জুনিয়র ডাক্তারদের। দর্শকদের নীল নকশা মশালের বানভাসী উত্তর, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। বন্যা মোকাবিলায় কেন্দ্র কোনো বরাদ্দ দেয় না, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থপ্রতিম রয়েছে আমার প্রতিনিধি। পার্থপ্রতিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে কি তোপ দাগলেন, কি বললেন তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই রাজ্যের যে বন্যা পরিস্থিতি তার মোকাবিলার কেন্দ্রের সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রী দুবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন। প্রথমবার যে তিনি চিঠি দেন তার উত্তর দিয়েছে প্রধানমন্ত্রী দেননি, অন্য মন্ত্রী উত্তর দিয়েছে এবং পরবর্তীতে তিনি আবারও চিঠি পাঠান, কিন্তু তার কোনো উত্তর মেলেনি। বারবার করে অন্যান্য রাজ্য যেখানে এই দুর্যোগ মোকাবিলায় কেন্দ্র অনুদান পাচ্ছে সেখানে থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই অভিযোগে তিনি কিন্তু আজ উত্তরবঙ্গের সার্বিক বন্যা পরিস্থিতি, ধস পরিস্থিতি নিয়ে বৈঠকের মাঝে কিন্তু তিনি এই অভিযোগ করেন এবং বারবার করে কেন্দ্র কেন কেন্দ্রের বঞ্চনার শিকার হতে হচ্ছে রাজ্য, সেই প্রশ্ন তিনি তুলেছেন। সেই পাশাপাশি তিনি যে কেন্দ্রের আওতায় যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেখানেও গত 20 বছর ধরে কোনো রকম ড্রেজিং করানো হয় না, আর তার ফলে কিন্তু সমস্যা আরও বেড়েছে, বই কমেনি। এবং এই যদি ড্রেজিং করা হতো সময়ে তাহলে এই ব্যারেজের জল ধারণ ক্ষমতা বেড়ে যেত, তাহলে এই আশপাশের এলাকায় কিন্তু এই প্লাবন পরিস্থিতি তৈরি হতো না। সব একদিকে যেমন এই পরিস্থিতি, অন্যদিকে নেপাল এবং বিহার সীমান্ত যে কোশি নদীর জল ছাড়া হচ্ছে সেই বিষয়ে আগাম কিছু কেন্দ্র থেকে জানানো, যেমন আমরা আগে জানি যে ডিসি থেকে জল ছাড়া প্রসঙ্গীয় যেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্লাবিত হয়েছিল দিন কয়েক আগে, তার নিয়ে যেমন তোপ দেখেছিলেন, ঠিক তেমনি এবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে, ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও 1 পয়সা আমাদের দেয় না, যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত, যার জন্য বিহারও ডোবে, বাংলাও ডোবে, দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত, তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ডুবত। একদিকে পুজো, অন্যদিকে বন্যার থাবা, সবটাই মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যার ত্রাণের মানুষের কাছ থেকে সরে গেলে হবে না, এটাও কিন্তু একটা সেবা। গতকালই আপনারা জানেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলিগুড়ির বিধান মার্কেটে। ক্ষতি হয়ে যায় কোটি কোটি টাকা। বিধান মার্কেটে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেবে রাজ্য। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে, আর যেহেতু এটা পুজোর সময় এইভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। 6টা দোকান যারা ব্যাডলি এফেক্ট হয়েছে তাদের 1 লাখ করে দেওয়া হবে, আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে, সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য, কাজে তাদের এটুকু হেল্প আমরা করলাম। ধরলা নদীর গ্রাসে 15টি বাড়ি। দিনহাটার গীতালদহের দড়িবশের ঘটনা। পুজোর আগেই ভিটেমাটি হারিয়ে অসহায়, ভাঙন আতঙ্কে বাড়ি ছাড়ছেন বহু পরিবার। বেশ কয়েকটি পরিবারকে স্থানান্তরও করা হয়েছে। সেখানে ভাঙন আতঙ্ক এইভাবেই গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের। বহু পরিবার ঘর ছাড়া, বহু পরিবার অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে। ভিটেমাটি হারিয়ে আজ তারা সর্বহারা। শুভঙ্কর রয়েছে প্রতিনিধি। শুভঙ্কর, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য?
প্রিয়াঙ্কা দেখো গত জুলাই মাস থেকে ধরলা নদী বেশ কিছু বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে এবং গতকাল থেকে যে ভাঙন শুরু হয়েছে আজ দুপুর অবধি সেখানে প্রায় 12টা বাড়ি অলরেডি নদী গর্ভে চলে গিয়েছে। ভিটে মাটি হারিয়ে বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে প্রশাসন। ইতিমধ্যে দিনাটা 1 ব্লকের ভিডিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে দিয়ে সেই যে যাদের বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে তাদেরকে এই যে দড়িবর গ্রাম, এই দড়িবর গ্রামে একটি রাস্তা রয়েছে, রাস্তার উপরে অস্থায়ীভাবে ছাউনি দেওয়া হয়েছে, সেখানে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে বাসিন্দাদের একটাই অভিযোগ যে প্রতি বছরই তাদের এইভাবে নদী ভাঙন চলে এবং এই নদী ভাঙন চললেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের যেটা দাবি বাঁধ দিতে হবে, সেই বাঁধ দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ফলে বাসিন্দাদের মধ্যে একটি চরম ক্ষোভ রয়েছে। যদিও প্রশাসন জানিয়েছে যে এই বাঁধ দেওয়ার বিষয়ে কেন্দ্রের যে ব্রহ্মপুত্র বোর্ড রয়েছে সেখানে প্রস্তাব পাঠানো হয়েছে, এমনটাই জানিয়েছে সেচ দপ্তর। প্রিয়াঙ্কা, যেটুক দিকে গেছি সেই রাস্তাও চলে গেল, কিন্তু ধান ট্যাপটাপা আইছে সেই ধানও চলে গেল। তাহলে আমরা কি করি বাস করি? কুকুর শিয়াল বাস করি নাকি? আমার কোনো কেয়ার নাই না। 12টা বাড়ি ভাঙিল, জমিও তো প্রায় 4 বিঘা 5 বিঘার মতন পড়ে গেল। অল্প অনা জায়গা আছে, এইখানে জায়গা ভাঙলে তো শেষ। এখন বাড়ি কি বিড়ের মতন মুশকিল। বৃষ্টিতে দড়িবস এবং জারি ধরলা একটা বিশাল বড় সয়েল বাঁধ ছিল, সেই সয়েল বাঁধটা সহ প্রায় 12টা বাড়ি নদীগর্ভে এই 3 দিনে চলে গেল। এখানে ইরিগেশন দপ্তর থেকে অনেকবার লোক আসলো, কিন্তু নদী বাঁধের কোনো কিছু হচ্ছে না। 3-4 দিন এরকম কন্টিনিউ নদী ভাঙলে প্রায় 5 থেকে 600 বিঘা কৃষি জমি, তার সঙ্গে যে ধান, সে ধানও শেষ হয়ে যাবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত গতিতে নদী বাঁধের কাজ শুরু হয়। এখন এই লোকগুলোর কোনো একটা জায়গায় আমি ব্যবস্থা করতেছি। পুজোর আগে ফের প্লাবনের আশঙ্কা মালদার একাধিক এলাকায়। কোশি নদীর জল ছাড়ায় গঙ্গা ও ফুলা নদীতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর এর ফলেই মানিকচকের 5টি অঞ্চলে জারি সতর্কতা, মাইকিং করা হচ্ছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে মাটির দেওয়াল, মাটির গাঁথুনি হলে মানিকচকের পাশাপাশি কালিয়াচক প্লাবিত, দুর্ভোগ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা। পড়শি রাজ্য বিহারে ভারী বৃষ্টি, কোশি নদীর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 5,60,000 কিউসেক জল, সেখানেও চলছে মাইকিং। প্রতিনিধি সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, মালদার সার্বিক কি পরিস্থিতি? দেখো, মালদাতে গঙ্গা এবং ফুলা নদী দীর্ঘদিন ধরে বিপদসীমার উপরে এবং 1.5 মাসেরও বেশি সময় ধরে মালদহের মানিকচকের বিস্তীর্ণ এলাকা, বিশেষত ভুতনি প্লাবিত, জলবন্দী, লক্ষাধিক মানুষ। এই খবর আমরা দীর্ঘদিন ধরে দেখাচ্ছি। এর মধ্যে সমস্যা নতুন করে যেটা তৈরি হয়েছে যে নেপাল বিহার সীমান্তে সেখানে কিন্তু কোশি নদীর জলস্ফীতি হয়েছে, আর এর ফলে কোশি নদী থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। যে জল আজ রাত থেকে মালদহের গঙ্গা তীরবর্তী বা ফুলার তীরবর্তী যেসব এলাকা, মানিকচক, রতুয়া, কালিয়াচক, সেসব এলাকায় জলস্তরের কারণে বাড়বে। শুধু তাই নয়, জলস্তরের উচ্চতায় অন্তত 3 থেকে 4 ফুট বাড়তে পারে, এমনটাই কিন্তু প্রশাসন জানাচ্ছে। আর এই জন্যই মাইকে প্রচার শুরু হয়েছে। যেভাবে আমরা দেখেছিলাম এর আগে ডিবিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গ প্লাবিত হয়েছিল, এবার কিন্তু মালদা আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা কি পরিস্থিতি যাবে তা কিন্তু ভেবে যথেষ্ট দুশ্চিন্তায়, উৎকণ্ঠায় প্রশাসন। গতকাল গভীর রাত পর্যন্ত মিটিং হয়েছে মানিকচকে। জেলা প্রশাসনের কর্তারা আজকেও দিনভর বিভিন্ন ব্লকে ঘুরে বেরিয়েছেন এবং অসংরক্ষিত এলাকা থেকে প্রচুর মানুষকে সরানো হয়েছে, অস্থায়ী ত্রাণ শিবির করা হয়েছে, সেখানে খাবার, পানীয় জল, ওষুধপত্রের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সবটাই নির্ভর করছে যে আগামী 24 বা 48 ঘন্টায় জলস্তর কতটা বাড়ে গঙ্গায় এবং কি পরিস্থিতি হয়। একেবারে গঙ্গা নদীর জল প্রায় 4 ফুটের মতো বেড়ে যেতে পারে, তাই জনগণের উদ্দেশ্যে জানা যাচ্ছে যে বানবাসী উত্তরে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠকও করলেন এবং পাশাপাশি দুর্গতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেন। শুধু তাই নয়, শস্য নষ্ট হয়ে যাওয়াতে শস্য বীমা দেওয়ারও ঘোষণা করলেন। ভুদ্দিতেও 2 জন মারা গেছে নৌকাডুবি হয়ে, তাদেরও 2 লাখ টাকা করে দেওয়া হবে। আর 2 জন পরিযায়ী শ্রমিক যারা বাইরে মারা গেছেন, একটা ডেড বডি আসতে পেরেছে, একটা পারেনি, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হবে। বিজেপি কর্মীদের বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ত্রাণ নিয়ে ক্ষোভ, ত্রাণ বিলি নিয়ে অভিযোগ মহিলাদের। দেবরার গোলগ্রামের করন্ডার খাজুরির ঘটনা।
আমাদের যে আগে সংস্থা থেকে এসেছে তারা খিচুড়ি রান্না করে আমাদের সবাইকে গ্রামের নাম লিস্ট দেখে দেখে সব মানুষকে, সব ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। একটা এত বড় মন্ত্রী এলেন 10টা গাড়ি সাথে নিয়ে ওই 5টা টুকুন দেখিয়ে 5 জনকে দিয়ে চলে গেছে, হয়ে যাবে? এখনো রান্নাঘর ডুবে আছে। ওই সিংপাড়ার যতগুলো মহিলা তারা এখন অবধি বেরোতে পারেনি, বাড়িতে রাস্তাতে দোকান আসতে পারেনি, বাচ্চারা বিস্কুট কিনতে আসতে পারেনি, তাহলে তাদের কি খাওয়ার প্রয়োজন ছিল না? এখানে বন্যার কবলে আমরা পড়ে আছি, না কিছু দিয়ে ওই 2-4টা দিয়ে বিজেপি লোককে দিয়ে যাচ্ছে। এখানে বন্যা সবাই একত মানুষ, তৃণমূল বিজেপি কোনো ভাগ নাই, সাধারণ মানুষ আমরা খেটে খাই, কেন আছে পিছে? দিগ্বিজয় রয়েছে প্রতিনিধি। দিগ্বিজয়, বিজেপি কর্মীদের বেছে বেছে ত্রাণ দেওয়া হয়েছে এমনটা অভিযোগ স্থানীয় মহিলাদের। তাদের বক্তব্য দর্শকদের শোনালাম। সুকান্ত মজুমদার কি বলছেন এই অভিযোগ সামনে আসার পর? দেখো, ইতিমধ্যে সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করতে পারিনি, কিন্তু এখানকার যারা বিজেপি নেতৃত্ব রয়েছে কিন্তু এই নিয়ে অভিযোগ করেছেন এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, অর্থাৎ এই ঘটনা নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে। আজ দুপুরে দেবরাজ যে খাজুরি এলাকা, সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বেশ কয়েকজনকে ত্রাণ, তারপরে তিনি এলাকা ছাড়েন। এলাকা ছাড়ার পরেই যারা মহিলা রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান যে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি এলেন, কিন্তু সেখানে তিনি বেছে বেছে তাদের বিজেপি যারা কর্মী রয়েছে টোকেন সিস্টেম করে তাদেরকে ত্রাণ দেওয়া, এই অভিযোগে তারা ক্ষোভ প্রকাশ করে এবং এই নিয়ে কিন্তু যথারীতি রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, প্রশাসনের তরফ থেকে না নৌকো দেয়া, নৌকো ব্যবস্থা করা, না কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। কোনো খাবার, চাল, মুড়ি, ডাল, আলু, বিস্কুট, দুধের প্যাকেট আমরা এখানে বন্যার ত্রাণে দেওয়ার চেষ্টা করি, আমরা যে ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গায় আমরা আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে। এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে। এবং এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, একদিকে সুকান্ত মজুমদারের যখন এর ফলেই তৃণমূল বিজেপি জোর চর্চা, বিজেপি তো বিজেপিকেই ত্রাণ দেবে, যুক্তি সুকান্ত। পাল্টা দলতন্ত্র খোঁচা কুণালের। বিক্ষোভের কোনো বিষয় হয়নি। কিছু লোক ত্রাণ পেয়েছিল, কিছু লোক ত্রাণ পায়নি, তাদের নামের লিস্ট হয়েছে। ওরা ভেবেছে এরা তৃণমূলের কেউ মন্ত্রী এসছে, সেই জন্য ওরা ভেবেছিল। তারপর যখন জেনেছে না বিজেপি এসছে, তখন তারা বুঝতে পেরেছে বিজেপি তো বিজেপির লোককেই দেবে, আমরা তো সরকার নই। ওরা তো দলবাজি করেন, দলতন্ত্রে বিশ্বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার দেন, যখন তৃণমূলের কেউ ত্রাণ নিয়ে যান, যখন রাজ্য সরকার ত্রাণ বিলি করে, প্রশাসন ত্রাণ বিলি করে, তখন কিন্তু দল দেখে ত্রাণ বিলি করে না। কিন্তু বিজেপির এই সুকান্ত বাবুরা গিয়ে শুধু দলের কয়েকজনকে দিয়ে এসছেন, যে কোনো সুস্থ মানুষ, বিপন্ন মানুষ তারা তো আপত্তি করবেনি। ভাঙড়ে গদ্দারকে, শওকতের কর্মী সভার মঞ্চে গদ্দার হটানোর ডাক সায়নী ঘোষের। বিভীষণ বলেও নিশানা যাদবপুরের সাংসদের। নাম না করে সায়নীর আক্রমণে জল্পনা ভাঙড়। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বাড়াও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। প্রতিনিধি কল্যাণ রয়েছে একেবারে সরাসরি। কল্যাণ, কাকে নিশানা করলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ? একেবারেই সায়নী ঘোষ আজকে মঞ্চে থেকে যে বক্তব্য রেখেছেন যে দল থেকে বিরোধীরা পরে, আগে দলের যারা গদ্দার তাদেরকে সরাতে হবে। ফলে এই যে গদ্দার কাকে বলেছে এই প্রশ্নই কিন্তু এখন ভাঙড়ের রাজনীতিতে যেমন ঘুরছে, তারই পাশাপাশি কিন্তু রাজ্য রাজনীতিতেও একই প্রশ্ন, এই যে গদ্দার মূলত এখানে কিন্তু শওকত মোল্লার হয়েই যে প্রোগ্রাম হয়েছিল, যে কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভাতে সায়নী সহ একাধিক যে বিধায়ক তারা এসেছিল। ফলে
এই সবাই কিন্তু একে একে এই গদ্দার কারা তাদেরকেই নাম না করে কার্যত আরাবুল ইসলামকেই তারা কিন্তু কটাক্ষ করেছেন। কারণ লাগাতার যেভাবে গত 2-3 দিন ধরে ভাঙড়ে আরাবুল অনুগামীদের ওপর হামলা হচ্ছে, ফলে একাধিক আরাবুল অনুগামী আহত হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, অফিস ভাঙচুর করা হচ্ছে, এমন ঘটনা ঘটেছে। এই সব ঘটনা নিয়ে শওকত মোল্লা কিছু না বললেও তারই পাশাপাশি কিন্তু আজকে সায়নী ঘোষের পাশাপাশি বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভা করেন। আর সেই কর্মী সভা থেকেই কিন্তু মূলত নাম না করে আরাবুলকেই এই গদ্দার বলে কটাক্ষ করেন সকলেই। বেশ, শুধু মঞ্চেই নয়, এরপর মঞ্চ থেকে নেমে বললেন বিভীষণ। এটাই বা কাকে ইঙ্গিত করলেন? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরকম ভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। গদ্দার হটাও বাংলা বাঁচাও, গদ্দার হটাও সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে। গত 2 দিন ধরে ভাঙড়ে উত্তেজনা, বাড়িতে আগুন, গাড়ি ভাঙচুর সহ একাধিক ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সায়নী ও শওকতের এই ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। হারমাত বলে শওকতকে তো আরাবুল ইসলামের। গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, আজকে আপনারা বলুন তো, দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে? যে এই ধরনের হারমাত সারা দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে, দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে, দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। আমি এটা দলকে যেমন জানাবো, ইতিমধ্যে দল জেনেছে যে আজকের কি নিয়ে মিটিং, ডেভেলপমেন্টের মিটিং, সাংগঠনিক মিটিং, না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের গালাগালি দেওয়া মিটিং। আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই। যিনি কাল কটাক্ষ করেছেন আরাবুলকে, সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে। আমি তো মনে করি ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে। কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল। চিকিৎসা করাতে কলকাতার পথে কেষ্ট। শক্তিগড় ল্যাংচা হবে কিছুক্ষণ দাঁড়ায় অনুব্রতর গাড়ি। শশা মুড়ি এবং চিনি ছাড়া চা খেলেন কেষ্ট মণ্ডল। শরদিন্দু রয়েছে। শরদিন্দু, কি জানা যাচ্ছে? দেখো, এর আগে কিন্তু শক্তিগড় দেখেছে অনুব্রত মণ্ডলকে খাদ্য রসিক হিসাবে। তিনি আগে যতবারই গিয়েছেন অন্তত ল্যাংচায় কামড় বসিয়েছিলেন, কিন্তু এবার অনুব্রত মণ্ডল যেন অনেকটাই আলাদা, এমনটাই বলছেন শক্তিগড়ের ল্যাংচা হাবের কর্মীরা। কারণ ল্যাংচা হাবে তার গাড়ি দাঁড়ালো, তিনি কিন্তু শসা এবং মুড়ি খেলেন এবং চিনি ছাড়া চা। এবং শুধু তাই নয়, তিনি সকলকে পরামর্শ দিলেন ফাস্ট ফুড না খাওয়ার জন্য। সব মিলিয়ে এমনিতেই তিহার জেলে থাকাকালীন তার ওজন 20 কেজি কমে গেছে। ছোটোখাটো বেশ কিছু রোগ থেকেও তিনি সেরে উঠেছেন, তাই এখন তিনি যেন আরও বেশি শরীর সচেতন, এমনটাই বলছেন শক্তিগড় ল্যাংচা হাবের কর্মীরা। তারা এই উপলব্ধি করছেন, কারণ তারা এর আগে দেখেছেন যতবারই তিনি কলকাতা থেকে বোলপুর যাতায়াতের পথে তিনি কিন্তু ল্যাংচা হাবে দাঁড়াতেন এবং বিভিন্ন মিষ্টি স্বাদ নিতেন, কিন্তু এবারে তাকে কিন্তু তা দেখা গেল না। প্রিয়াঙ্কা, আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে, কিন্তু এইবারই নয়। আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো। আমি 2 বছর, বুঝতেই পারছেন। আপনি তো জেলা সভাপতি ছিলেন, আছেন? এখন আছেন তো এখনো তো কোর কমিটি আছে বীরভূমের, তো আপনি জেলা সভাপতি এসে গেছেন, এখনো কোর কমিটি বর্তমান? আমার তো কোর কমিটি আগেও ছিল, ভুল তথ্য হচ্ছে না। কোর কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম তখন আমি কোর কমিটি, সেই কোর কমিটি তো আছে, নতুন তো কোনো কোর কমিটি নেই। কঙ্কালীতলায় পুজো অনুব্রত মণ্ডলের। মেয়ে সুকন্যা মণ্ডলের নামেই পুজো দিলেন। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দিলেন অনুব্রত মণ্ডল। মমতা ব্যানার্জি কঙ্কালীকে সেজে ঢালিয়েছে, তারাপীঠকে ঢালিয়েছে, ফুল্লরা তোলাকে ঢালিয়েছে। এমন কোনো পীতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি। তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবো। নিজের মেয়ে স্ত্রীর নামে দিলাম, অভিষেক মমতা ব্যানার্জি। সোদপুরের দিকে নজর রাখা যাক। সোদপুরে প্রমোটার রাজ। সোদপুরে দোকানদারকে মারধরের অভিযোগ।
দোকানের সামনে জায়গা দখলের অভিযোগ, প্রমোটারের বিরুদ্ধে দোকানদারের অভিযোগ, প্রতিবাদ করায় দোকানদারের সঙ্গে বচসা, মারধর। সুবীর রয়েছে প্রতিনিধি। সুবীর, প্রমোটারের বিরুদ্ধে মারধর, বচসাই অভিযোগ তুলছেন দোকানদার। নির্দিষ্টভাবে ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ড চণ্ডীতলা এলাকা, সেখানে কিন্তু রাস্তার ধারে ভোলা মজুমদার নামে একজনের দোকান ছিল, খাবারের দোকান, এবং সেই দোকানের ঠিক পেছনেই কিন্তু একটি জমি রয়েছে, যেই জমিতে প্রমোটিংয়ের কাজ হওয়ার কথা। এবং সেই জায়গা থেকে কিন্তু ভোলা মজুমদারকে, প্রমোটার যিনি রয়েছেন, তিনি কিন্তু বলেন যে অন্যত্র দোকান পাইয়ে দেবেন, এবং তারপরে কিন্তু সেই কথা মতো সে সেখান থেকে দোকান তুলে নেয়। কিন্তু তারপরে যখন সেই দোকানদার বুঝতে পারেন ভোলা মজুমদার যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তারপরে কিন্তু সেই জায়গায় আবার সে প্রমোটার দোকান চালু করেন। এবং আজকে সকালবেলা সে প্রমোটার এবং তার সাকরে যারা রয়েছেন তারা কিন্তু সেখানে কিন্তু চড়াও হন এবং সে দোকান তুলে দেওয়ার জন্য সেখানে তারা যান। এবং তারপরে কিন্তু দোকানদারের সাথে তাদের বচসা হয়, হাতাহাতি হয়, এবং সেখান থেকে ধাক্কা দিয়ে দোকানদারকে বের করে দেয়। এবং সেই জায়গা থেকে যে দোকানদার যিনি রয়েছেন, হ্যাঁ দেখো, আমাদের চ্যানেলে এই খবর সম্প্রচারিত হওয়ার পরে দুপুরবেলা ঘোলা থানার পুলিশ প্রমোটারের 2 সাগরেদকে কিন্তু আটক করে ঘোলা থানায় নিয়ে গিয়েছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ ভোলা মজুমদার তিনি কিন্তু অভিযুক্ত প্রমোটারের নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। বেশ। প্রাক্তন ফুটবলারের জমি জবরদখল, দমদমের 4 নম্বর ওয়ার্ডের সুলতানপুরের ঘটনা। আইনজীবীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। প্রাক্তন ফুটবলারের জমি জবরদখল, দমদম 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। আইনজীবীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ, শুধু তাই নয়, হুমকি দেওয়ারও অভিযোগ, দুষ্কৃতী দিয়ে জমি জবরদখলের অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে দুষ্কৃতীর হাত থেকে রেহাই, আতঙ্কে রয়েছেন প্রাক্তন ফুটবলারের পরিবার। অনুপ রয়েছে প্রতিনিধি। অনুপ, প্রথমেই জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন। দমদম পৌরসভা 4 নম্বর ওয়ার্ড সুলতানপুর মৌজা এলাকা, এখানেই কিন্তু একেবারে 4 নম্বর ওয়ার্ডে যে একেবারে গৌতম সাহা নামের একজন প্রাক্তন যিনি ফুটবলার, তারই কিন্তু একেবারে জমি জবরদখলের অভিযোগ। সেখানে অভিযোগ হচ্ছে যে যিনি হচ্ছেন সেখানকারই একজন ব্যক্তি, তাকে একজন আইনজীবী তিনি দাবি করছেন যে সেই জমি কিন্তু এই ব্যক্তি সুপ্রিয় দাস নামে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে, সেই কারণে সেই জমি তার জমি। কিন্তু যে প্রাক্তন ফুটবলার তিনি দাবি করছেন যে এই জমি তার জমি, কারণ হচ্ছে 66 বছর আগে তার বাবা এই সম্পত্তি কিন্তু কিনেছিলেন 1 বিঘা প্রায় জমি। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু বাড়ি করে সেখানে বসবাস করছেন, কিন্তু বসবাস করার পরবর্তী ক্ষেত্রেও হঠাৎ করে চলতি বছরে একজন ব্যক্তি তিনি দাবি করেন এই জমিকে পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া আছে সুপ্রিয় দাস নামে একজন ব্যক্তি। এবং যে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই আইনজীবী কিন্তু একেবারে সরাসরি অভিযোগ তার বিরুদ্ধে যে 50 জনের বেশি লোক দুষ্কৃতী নিয়ে কিন্তু একেবারে গত শুক্রবার তার বাড়িতে চড়াও হয়েছিল। এবং সেখানে যখন এই ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে দমদম থানায় খবর দেওয়া হয়, দমদম থানায় পুলিশ আসে, পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে তারা কিন্তু চলে গেলেও এখনও কিন্তু আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে, এমনটাই তারা দাবি করছে। কারণ এই যে প্রাক্তন যিনি ফুটবলার তার পরিবার নিয়ে তিনি সেখানে একাই থাকেন, যেহেতু একটি ফাঁকা জায়গা এবং 1 বিঘা প্রায় সম্পত্তি, এই সম্পত্তি জবরদখলের অভিযোগ করা হচ্ছে যে একজন আইনজীবী একজন ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি তার নামে আছে বলে এমনটা, এবং জমি তার এমনই বলে কিন্তু বারবার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এই মর্মে লিখিত মর্মে কিন্তু দমদম থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। যদি এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে এমনটাও পুলিশ আশ্বস্ত করছে। বেশ। দিদির উপর অত্যাচার করা হচ্ছে আর তার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো বোনকে। বেলঘড়িয়ায় মহিলার উপর ধারালো অস্ত্রের কোপ, প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ, মহিলাকে কটূক্তি প্রতিবেশী 2 ভাইয়ের, প্রতিবাদ করায় মহিলার বোনের উপর হামলা। সুবীর রয়েছে প্রতিনিধি। সুবীর, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ যারা এই ধরনের ঘটনা ঘটালো? দেখো, গত 1 বছর আগে কামাহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে বাসিন্দা সেই মহিলাকে কিন্তু প্রিয়াঙ্কা বাল্মীকি তার উপরে কিন্তু অত্যাচার করে তার প্রতিবেশী 2 ভাই, এবং তারপরে কিন্তু থানায় অভিযোগ হয়, গ্রেপ্তারও হয়। তারপরে এই যে মহিলাকে মারধরের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করে তারই বোন, এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল যখন দিদির বাড়িতে তার বোন দেখা করতে আসে, সেই জায়গা থেকে যখন তার বাড়ি থেকে বেরিয়ে যান, সেই সময় কিন্তু তার বোনের ওপরে কিন্তু হামলা চালায় 2 ভাই, রাজু বাল্মীকি এবং রাজা বাল্মীকি নামে 2 ভাই কিন্তু হামলা চালায়। এবং যখন
সেই মহিলা যখন প্রতিবাদ করতে যায় তখন কিন্তু তার গলায় কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, এমনটাই অভিযোগ। এবং তারপরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং সেই জায়গা থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাগর দত্ত হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। তারপরে বেলঘরিয়া থানায় অভিযুক্তের নামে অভিযোগ করা হয় এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে সকালবেলা বেলঘরিয়া বাসুদেবপুর এলাকা থেকে রাজু বাল্মীকি নামে অভিযুক্তকে বেলঘরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আরেকজন যে অভিযুক্ত অর্থাৎ রাজা বাল্মীকি, সে কিন্তু পলাতক রয়েছে। ঘটনার পর থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। এবং এই গোটা ঘটনায় কিন্তু দুই বোন অর্থাৎ আক্রান্ত বোন এবং তার যে দিদি যাকে মারধর করা হয়েছিল তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। বেশ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, স্কুলের ৭৫ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ, মিড ডে মিল ও স্কুল সংস্কারের টাকায় দুর্নীতি। ঝাড়গ্রামের বিনপুর স্কুলের ঘটনা, বিনপুর হারদা রামকৃষ্ণ হাই স্কুলের ঘটনা। রাজু রয়েছে প্রতিনিধি। রাজু, কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেলেন প্রধান শিক্ষক ওই স্কুলেরই, এবং জানতে চাইবো প্রশাসন ডিআই তারা কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া, কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? দেখো, যেটা ডিআই এর তরফ থেকে যেটা জানানো হয়েছে, এই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এবং যে প্রধান শিক্ষক রয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে এবং তার ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে ডিআই এর তরফ থেকে। অপরদিকে স্কুল কর্তৃপক্ষদের বক্তব্য, গত 2023 সালে যখন মিড ডে মিলের গড়বেল হয় সেই সময় তারা জানতে পারেন যে মিড ডে মিল সংক্রান্ত যে টাকা পয়সা সরকারের তরফ থেকে আসছে সেই টাকা পয়সা নয় হচ্ছে। এবং তার জানা পরেই সেখানকার যে ম্যানেজিং কমিটি রয়েছে স্কুলের, সেই ম্যানেজিং কমিটির সাথে যখন সেখানকার স্থানীয় শিক্ষকরা কথা বলেন এবং সেখানেই তাদের এই প্রধান শিক্ষকের যে গড়মিলের ঘটনা তা প্রকাশ পায়। সেখানে দেখা যায় স্কুলের একাধিক ডেভেলপমেন্টের টাকা এবং মিড ডে মিলের টাকা তিনি নিজের অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে তিনি ট্রানজ্যাকশন করেছে। সেক্ষেত্রে তিনি স্কুল ডেভেলপমেন্টের টাকা বা মিড ডে মিলের টাকা কিভাবে নিজের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছে তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, ঠিক তেমনই আবার সেখানকার যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে গোটা বিষয়ের তদন্ত করে দেখা হয় এবং দেখা যায় প্রধান শিক্ষক বেশ কিছু গড়মিল করেছেন এবং সেটা প্রায় ৭৫ লক্ষ টাকা। আর এই বিষয়টা জানাজানি হতে সেখানকার যে স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন আশ্বস্ত করেছেন ব্যবস্থা নেওয়া হবে দ্রুতই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বেশ, যতজন স্টাফ রয়েছেন কাউকে কোনোদিন কোনো পারপাসে আলোচনা করেন এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসছে, এখানে কিরকম ভাবে উন্নয়ন হবে, আপনার কোনো জানার অধিকার নেই। আপনাকে বেতন দিই, আপনি আসবেন 10টার সময়, 4টার সময় বাড়ি। মাঝে মাঝে উনি স্কুল আসেন না এবং আমাদেরকে জানায় যে আমার বিডিও অফিসে কাজ ছিল, ডিআই অফিসে কাজ ছিল, এবং এটা আপনার জানার অধিকার নেই। আমি কোথায় কখন ছুটি ব্যবহার করবো আপনাদের কোনো জানার অধিকার নেই। আমাদের অ্যাকচুয়ালি যে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের এবং যেটা বিল তোলা হয় তার মধ্যে একটা বিশাল খারাপ এবং অনেক টাকার এটা সাশ্রয় হওয়ার কথা ছিল, যাই হোক বিদ্যালয়ে এটা কাজে লাগতো। এটা তো কতটা সত্য সেটা, কারণ কিছুটা হয়তো এগুলো এতটা হয়তো হয় না, মানে কিছু আর মিড ডে মিলে যে টাকাতে হাতে চলে না বলে কিছু একটু আর দু একটু মানে বেশি করে পাঠাতে হয়। মিড ডে মিলের টাকা মিড ডে মিলের স্বার্থেই ব্যয় করা হয়। আমার অডিট হয়েছে, অডিট রিপোর্টও আছে, সেখানে তারা বিচার করবেন এই ব্যাপারটা। প্রভাব খাটিয়ে বাড়ির পাশে নিকাশি নালা, বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই এমনটা অভিযোগ। পঞ্চায়েতের তহবিলের টাকায় নিকাশি নালা, প্রভাব খাটিয়ে তহবিলের টাকায় নিকাশি নালা করার অভিযোগ। 20 মিটার নিকাশি নালা বাড়ির পাশে করার অভিযোগ। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি। বিশ্বজিৎ, পঞ্চায়েত প্রধান কি জানাচ্ছে, পঞ্চায়েতের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এইভাবে তহবিলের টাকায় নিকাশি নালা? দেখো, একেবারে পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে তারা কিন্তু অভিযোগ পায়নি, তারা আমাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন। তারা দ্রুত ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার পাঠিয়ে পুরো বিষয়টি কিন্তু তদারকি করবেন। তোমাকে জানিয়ে রাখি যে স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছে যে 80 মিটার নিকাশি নালার কাজ আসে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে এই সুকারুজোতে, আর দেখা যায় 60 মিটার কাজ হওয়ার পর বাকি 20 মিটার এই বিজেপির পঞ্চায়েত সদস্য নিজের বাড়ির পাশ দিয়ে করে নিয়েছেন, যা রীতিমতো ঘিরে কিন্তু ক্ষোভ সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এলাকাবাসীদের অভিযোগ যে এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় জলের সমস্যা হয়, অর্থাৎ নিকাশি নালা যদি সঠিকভাবে করা হতো তাহলে কিন্তু জলের যে সমস্যা তা কিন্তু মেটানো হতো। কিন্তু দেখা যাচ্ছে এই গ্রাম পঞ্চায়েত সদস্য তার বাড়ির পাশ দিয়ে নিকাশি নালা করায় কার্যত ক্ষোভ সঞ্চার হয়েছে এই এলাকাবাসীদের মধ্যে। তারা দাবি করছেন দ্রুত যাতে এই নিকাশি নালার কাজ সঠিকভাবে করা হয়, আর যেই কাজটি হয়েছে সেটি বিষয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত যাতে তদারকি করে। বেশ,
চুরি ঠেকাতে গাছে তালা। হ্যাঁ, গোবরডাঙ্গার ঘটনা। কলা গাছের ফলন চুরি আটকাতে অভিনব উদ্যোগ নেওয়া হলো। জিয়াউল রয়েছে প্রতিনিধি। জিয়াউল, আমরা যখন কোথাও বেড়াতে যাই তার আগে ঘরে তালা দিয়ে যাই যাতে চুরি না হয়ে যায় ঘরের জিনিসপত্র কিংবা সোনা গয়না, কিন্তু এটা একেবারে অভিনব দেখা গেল। সেখানে গাছে তালা দেওয়া হচ্ছে চুরি আটকানোর জন্য। দেখো, অভিনব উদ্যোগ। তার কারণ আমরা কোনো জায়গায় গেলে বাড়ি যাতে কোনো রকম ভাবে কেউ চুরি করতে না পারে বা চোর ঢুকতে না পারে, তার জন্য একাধিক জায়গায় তালা টালা দিয়ে আমরা বাড়ি থেকে বেরোই। কিন্তু এখানে দেখা যাচ্ছে কলা গাছে তালা দিয়েছে একাধিক জায়গায়, অর্থাৎ কলা গাছের যে অর্থাৎ থোড় অর্থাৎ কাণ্ড পুরোটাই সেখানে টিন দিয়ে ঘিরে সেখানে তালা দিচ্ছে, এবং কলার মোচা সেখানে তালা দিচ্ছে, এবং যে কলার গাদি সেখানেও লোহার কাঁটা দিয়ে সেখানে আটকানো হচ্ছে। অর্থাৎ এই রফিকুল ইসলাম বছর 2019 সালে একেবারে মিলিটারি থেকে সেখানে অবসর নেয়, তারপর থেকে তিনি চাষবাসে মন দেয়। প্রায় 100-এর বেশি কলা গাছ লাগিয়েছে। 19 থেকে 23 সাল পর্যন্ত তিনি কোনো কলা বা কলার থোড় বা মোচা সেখান থেকে নিয়ে যেতে পারেননি। পরে তিনি এই অভিনব সিদ্ধান্ত নেয়। তারপরে তিনি কলা গাছগুলো একাধিক জায়গায়, কোথাও একেবারে টিনের বের করে সেখানে আটকানো হয়, কোথাও কলা গাছে কলার উপরে সেখানে আটকানো হয়। ফলে এই যে অভিনব উদ্যোগ, ফলে এই খবর পেয়ে, এই খবর যেমন সকাল থেকে আমরা করছি, ফলে প্রচুর মানুষ সেখানে গিয়ে ছবি তুলতেও দেখা যাচ্ছে। তার কারণে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। গোবরডাঙ্গার কুচলিয়ার ঘটনা।